বোর্ডিংটা দেখে দুলির একটু পছন্দ হলো না, কিন্তু উপায় নেই। বাবা নিজে এসে ভর্তি করে দিয়ে গেছেন, বারবার বলেছেন কলকাতায় থাকলে তোমার একটু লেখাপড়া হবে না। তাছাড়া আমারও বদলির চাকরি, আর সেন্ট মরিস বোর্ডিং স্কুলে যথেষ্ট নাম আছে। অংশু কাকার মেয়েও তো ওখানে থেকেই পড়ে, কি দারুণ রেজাল্ট করে প্রত্যেকবার। ব্যাস, এরপর আর কোনো কথা চলে না। দুলি মুখ গুঁজ করে দাঁড়িয়ে থেকেছে, খালি ভেবেছে যে মা ওকে এত ভালোবাসে, সেই মাও অমন চুপ করে রয়েছে কেন। বলবে তো আদরের মেয়েকে আমি এক মুহূর্ত কাজ ছাড়া করতে পারবো না, কিন্তু বৃথাই আশা। সুতরাং মা বাবার সঙ্গে গাড়ি করে দুলিকে রওনা হয়ে পড়তে হয়েছে। লক্ষ্য সেন্ট মরিস কনভেন্ট। কলকাতা থেকে গাড়িতে মাত্র ঘন্টা দুয়েকের পথ। সবুজ গাছখালাময় শহরতলি এলাকা। বোর্ডিংয়ে পৌঁছে বাবা দুলিকে নিয়ে গেলেন প্রিন্সিপাল মিসেস হাওয়ার্ডের ঘরে। কথাবার্তা আগে থেকেই বলা ছিল, অতএব দুলি ভর্তি হয়ে গেলেন ক্লাস 7-এ। মিসেস হাওয়ার্ড আশ্বাস দিলেন তার স্কুল দোলনচাপা দাশগুপ্তের কোনো অসুবিধা হবে না, সুতরাং ওর বাবা মায়ের কোনো চিন্তা নেই। কথাবার্তা শেষ করে বিদায় নিয়ে মা বাবা দুজনকেই চলে যেতে হলো। কান্না চেপে অতি কষ্টে নিজেকে সামলে নিল দোলনচাপা। যাবার সময় মা বলেন, কদিন বাদে আমরা আবার তোকে দেখতে আসবো, কাঁদিস না। এতে দুলির আরও কান্না পেয়ে গেল। ও ছুটে পালিয়ে গেল ঘর থেকে। বোর্ডিংয়ে 2-4টে দিন মানিয়ে নিতে না নিতেই দুলির দুঃসাহসী সঙ্গের খবর পেল। দুঃসাহসী সঙ্গ, সত্যিকারের দুঃসাহসী মেয়েদের নিয়েই। এর নেত্রী সুচরিতা, ক্লাস 9-এ পড়ে। স্কুলের শেষে সন্ধ্যাবেলা দুঃসাহসী সঙ্গের মেয়েরা সুচরিতার ঘরে জমায়েত হয়। নিজেরা আলোচনা করে ঠিক করে ওদের পরবর্তী দুঃসাহসিক কাজ কি হবে। যেমন ইংলিশের টিচার মিস গোমসকে কিছুটা সাহায্য করা যায় কিনা, অথবা ক্লাস 9-এ যে ইদানিং বই খাতা চুরির হিড়িক লেগেছে, সেই চোরকে কিভাবে ধরা যায়, এইসব নানান ফন্দি। সুচরিতার ঘরের এই মিটিংয়ে শুধুমাত্র মেম্বাররাই উপস্থিত থাকে, বাইরের কাউকে ঢুকতে দেওয়া হয় না। এসব ঘটনা দুলি প্রথম শুনতে পায় ওর ক্লাসে সমিতার কাছে। সমিতা দুঃসাহসী সঙ্গের সভ্য, সুতরাং দুলি ওকে বলে, আমাকে তোমাদের ক্লাবের মেম্বার করে নাও না। উত্তরে সমিতা ঠোঁট ফুলিয়ে বলেছে, অত সহজ নয়, আগে তোকে একটা সাংঘাতিক সাহসের কাজ করতে হবে, তাহলে তারপর তোকে মেম্বার করা যাবে। দোলনচাপা অবাক হয়ে সমিতার দিকে তাকিয়ে থেকেছে। তখন সমিতা বলল, আমাদের ক্লাবে ঢুকতে গেলে কোনো টাকা পয়সা লাগে না, শুধু ভীষণ সাহসের প্রয়োজন, কোনো একটা সাহসী কাজ করে দেখাতে হয়। একটু থেমে ও আবার বলেছে, জানিস আমি রাত্রিবেলা স্কুল গ্রাউন্ডের পেছনে যে পুকুরটা আছে, সেটা সাঁতরে পার হয়েছি, তারপর সুচরিতা দি আমাকে মেম্বার করেছে। শুনে দুলি এতটুকু দমেনি। একে তো হোস্টেল এসে মন খারাপ, তার উপর বাবা মায়ের প্রতি একটা অভিমান বসে, ও ঠিকই করে ফেললো, যা হয় হবে। যে কোনো দুঃসাহসের পরীক্ষা দিতে আমি রাজি আছি। দুঃসাহসীর সঙ্গে দলে ও যেমন করে হোক নাম লেখাবেই। সমিতা উৎসাহ নিয়ে বলল, তাহলে তাহলে সুচরিতাকে আমি বলে রাখবো। সেই রাতে মিটিংয়ে সব ঠিক হয়ে গেল। সমিতার কাছে দোলন চাপার ইচ্ছের কথা জানতে পেরে সুচরিতা দি ওকে ডেকে পাঠিয়েছে ওদের মিটিংয়ে। গোটা হোস্টেলের মধ্যে 5 জন এ পর্যন্ত দুঃসাহসী সঙ্গের মেম্বার হতে পেরেছে। দুলি হতে চলেছে 6 নম্বর। বিরাট সম্মান। ফলে ওর বুকটা ঢিপ ঢিপ করবে, সে আর আশ্চর্য কি। সবাই মিলে আলোচনা করে ঠিক হলো মোটামুটি সহজ কাজই করতে হবে দুলিকে। স্কুল এলাকার পশ্চিম দিকে খানিকটা হালকা জঙ্গলের মতো আছে, তারই কাছাকাছি রয়েছে একটা স্কুলের ছোট্ট সুন্দর সুইমিং পুল। শোনা যায় বছর 10 আগে ওই অসত্য দেবদারু পাম গাছের সমারোহের মধ্যে একজন বুড়ি নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকে ওই দিকে কাউকে যেতে দেওয়া হয় না, বিশেষ করে সন্ধ্যের পর। ওই বুড়ি আত্মহত্যা করেছিল একটা অসৎ গাছের ডালে ফাঁস দিয়ে। সুতরাং আজ রাত 11টায় দুলিকে যেতে হবে ওই অভিশপ্ত অসৎ গাছের কাছে এবং গাছের গায়ে নিজের নাম খোদাই করে আসতে হবে। কাল সকালে সুচরিতার সমেত সবাই গিয়ে এই প্রমাণ দেখে আসবে। তারপর দোলনচাপা দাশগুপ্ত হবে দুঃসাহসী সঙ্গের একজন সভ্য।
সুচেতাদির মুখে কথাগুলো শুনতে শুনতে দুলির বুকটা যে দু একবার ছ্যাঁত করে ওঠেনি তা নয়, কিন্তু সহজে পরাজয় মেনে নেওয়ার পাত্রীও নয়। সুতরাং বুক ফুলিয়ে তেজিয়ান হয়েও বলে উঠেছে, আমি ঠিক পারবো সুচেতাদি, আমি ওখানে গিয়ে চুলের কাঁটা দিয়ে গাছের গায়ে দিয়ে অক্ষরটা লিখে দিয়ে আসবো, তুমি দেখে নিও। তাহলে তক্ষুনি তোমরা আমাকে মেম্বার করে নেবে তো? সুমিতাদি চাপা গলায় ওকে সাহস দিল। তারপর ওরা বেরিয়ে এলো মিটিং ছেড়ে। কিন্তু দুলির সামনে এখন দুটো সমস্যা। এক, রাত 11টায় নিজের ঘর ছেড়ে বের হওয়া। দুই, মিসেস হুবার্টকে ফাঁকি দেয়া। কারণ রাত 10টা নাগাদ তিনি প্রত্যেকের ঘরের দরজা ফাঁক করে উঁকি মেরে গুড নাইট জানিয়ে যান এবং সচক্ষে দেখে যান সকলে যে যার ঘরে ঠিকঠাক মতো শুয়ে আছে কিনা। নিয়ম শৃঙ্খলার এতটুকু এদিক ওদিক তিনি কোনো দিন করেননি এবং বরদাস্ত করতেন না। প্রথম সমস্যার সমাধান করলো সুমিতা। এই দুলিকে শিখিয়ে দিল কিভাবে সবার চোখ ফাঁকি দিয়ে বাইরে বেরোতে হবে। আর দ্বিতীয় সমস্যার সমাধান খুঁজে বের করলো দুলি নিজেই। ঠিক রাত 10টায় দুলির ঘরের দরজা সামান্য ফাঁক হলো এবং মিসেস হাওয়ার্ডের ছায়া মুখটা দেখা গেল। বিছানায় শোয়া ছোট্ট শরীরটাকে লক্ষ্য করে চাপা স্বরে উনি বললেন, গুড নাইট তরুণ চাপা। দরজা আবার বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ঘরের এক অন্ধকার কোণ থেকে দুলি বেরিয়ে এলো। বিছানার কাছে এসে চাদর ঢাকা জিনিসটার ওপর অদূরে হাত বোলালো। খুব জোরে বোকা বানানো হয়েছে মিসেস হুবার্টকে। অন্ধকার ঘরে জানালা দিয়ে বিছানার উপর এসে পড়েছে এক ফালি চাঁদের আলো। সেই আলো ছায়ায় চাদর ঢাকা শোয়ানো পাশবালিশটাকে দুলি বলে ভুল করেছিল হুবার্ট। দুলির আর তর সইল না। একটা চুলের ক্লিপ কোমরে গুঁজে তৈরি হয়ে বেরিয়ে পড়ল। এই লোহার ক্লিপটা ওকে ভূতের ভয় থেকে বাঁচাবে। একটু আগেই ঝমঝম করে এক পোস্লা বৃষ্টি হয়ে গেছে, কিন্তু আকাশ ঝকঝকে পরিষ্কার। এখন দেখা যাচ্ছে গোল থালার মতো চাঁদ। ঘাসে ছাওয়া ভিজে মাটির ওপর ছোট্ট ছোট্ট পা ফেলে ছুটতে লাগলো দুলি। অসত্য গাছটা এখান থেকে দূরে কম, সুতরাং একটু গা ছমছম করলেও ওর সঙ্গে তাল মিলিয়ে দৌড়ে চলা নিজের লম্বা ছায়াটাকে দেখে অনেকটাই ভরসা পেল তুলি। ওর চারপাশে শুধু ভিজে মাটি, ঠান্ডা বাতাস আর অন্ধকার রাত। একসময় দুলির চোখে পড়ল ঝুপসি অসত্য গাছটা। চোখ কান বুঝে চুলির ক্লিপটা বাগিয়ে ধরে গাছের গোড়ায় এগিয়ে গেল দুলি। একবার ওপরে তাকালো। কোন ডালটায় গলায় দড়ি বেঁধে সেই ঝুলছিল বুড়ি। হঠাৎই ও শুনতে পেল রাত জাগা একটা পাখির কর্কশ চিৎকার। ভয়ে ওর বুকটা যেন ঠান্ডা হয়ে গেল। তাড়াহুড়ো করে গাছের গুঁড়িতে কোনো রকমের ডি অক্ষরটা লিখে দিয়ে দুলি ছুটে বোর্ডিং এর দিকে পালালো। ক্লিপটা কোথায় যে পড়ে গেল আর ওর কোনো খেয়ালই রইল না। জলকাদা ডিঙিয়ে ছুটে চলল দুলি। এত ব্যস্ত না হলে ওর নজরে পড়তো ভরসা দেবার জন্য ওর লম্বা ছায়াটা এখন আর ওর সঙ্গে নেই। কোথায় চলে গেছে কে জানে। নিজের ঘরে ঢুকে ঢিপ ঢিপে বুকে আস্তে করে দরজা ফাঁক করলো দুলি। না, সবকিছু একই রকম আছে। চাঁদের সাদা আলো, চাদর ঢাকা পাশবালিশ, সব। দুলি যে এতক্ষণ ঘর ছাড়া ছিল সেটা কেউ টের পায়নি। ঘরে ঢুকে দরজা বন্ধ করলো। তারপর বিছানার কাছে গিয়ে দাঁড়ালো। শোবার জন্য পাশবালিশের উপর থেকে চাদরটা সরাতে গেল, কিন্তু সেই মুহূর্তেই হাড় চিরে ময়লা একটা হাত বেরিয়ে এলো চাদরের তলা থেকে। তুলির শরীরটা পাথর হয়ে গেল। হাজার চেষ্টা করেও সে চিৎকার করতে পারছিল না। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি।